নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে স্বগণনা আর জনশুমারি 2027-এর শুভ সূচনা, পরিকল্পনা প্রণয়নে তথ্যের গুরুত্বের উপরে জোর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের দাপট, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় সতর্কতা। অবিরাম বৃষ্টিতে জলপাইগুড়ি শহর জলমগ্ন, পৌর পরিষেবা ঘিরে ক্ষোভ তুঙ্গে, চেয়ারম্যানকে ঘিরে বিতর্ক আরও গভীর। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে স্বগণনা ও জনশুমারি 2027-এর শুভ সূচনা, পরিকল্পনা প্রণয়নে তথ্যের গুরুত্বের উপর জোর। পূর্ব ঘোষিত দিনক্ষণ অনুসারে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে বাংলাদেশ ও ভুটান সীমান্তবর্তী জলপাইগুড়ি জেলাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্বগণনা ও জনশুমারি 2027-এর কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, জলপাইগুড়ি সদর কেন্দ্রের বিধায়ক অনন্তদেব অধিকারী, রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, জেলা শাসক অদিতি চৌধুরী, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক অদিতি চৌধুরী বলেন, যে কোনো গণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই গণনা থেকে প্রাপ্ত তথ্য বা ডেটার ভিত্তিতেই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার রূপরেখা তৈরি করা হয়। তিনি জনশুমারির কাজে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলা হিসেবে জলপাইগুড়িতে জনশুমারির গুরুত্ব আরও বেশি বলেও অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন। তাদের মতে, নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। আজকে আমাদের অফিসিয়ালি সেন্সাসের যে গণনাটা সেটা অফিসিয়ালি আজকে স্টার্ট হচ্ছে। আর আজকে 1 তারিখ থেকে 15 পর্যন্ত সেলফ ইনুমিরেশনের কাজ চলবে। আর তারপরে 15 তারিখের পর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস টু হাউস ভিজিট আর বাকি যেটা জনগণনার কাজ, ভেরিফিকেশনের কাজ সেটা চলবে। তো আজকে আমরা ডেমনস্ট্রেশন করেছি কি কীভাবে, এটা তো বেসিক্যালি পোর্টালের মাধ্যমে হচ্ছে প্রথমবার আইটি ইনিশিয়েটিভ নিয়ে। তো এটাতে ভুল ত্রুটির স্কোপটা খুব কমে যাচ্ছে, এটা একটা ভালো ইনিশিয়েটিভ। সেকেন্ড যেটা ভালো ইনিশিয়েটিভ এবার গভর্নমেন্ট নিয়েছে সেটা সেলফ ইনুমিনেশন, মানে আমি নিজে পোর্টালে গিয়ে আমার নিজের নামটা টাইপ করব, আমার নিজের ডকুমেন্ট হয়তো আপলোড করব, নিজের পাড়া কী আছে সেটা সিলেক্ট করব, তাতে ভুল ত্রুটি একদম কমে যাবে। আর আপনারা আগে দেখেছেন অনেক জায়গায় ভোটার কার্ড হোক বা যেসব ডকুমেন্ট রেডি হয় তাতে কি হয়, স্পেলিং মিস্টেক হয়ে যায়। হিন্দিতে নাম, বেঙ্গলিতে আলাদা স্পেলিং, এবার ইংলিশে আলাদা হয়ে যাচ্ছে, মানে সেরকম খুব ছোট ছোট জিনিসের ক্ষেত্রে ডকুমেন্টের খুব মিস্টেক হয়। এটা একদম একেবারে কমে যাবে বিকজ অফ দিস আইটি ইনিশিয়েটিভ। ওরা নিজে এটা ফিল আপ করবে আর তারপরে ডিস্ট্রিক্ট অফিসার যারা আছেন উনি এটাকে ভেরিফাই করবেন। তো আশা করি খুব ভালো করে এটা হবে। এটা খুব অনেক দিন থেকে আমরা অপেক্ষা করছিলাম এই সেন্সাসের কাজ শুরু হোক, কেন কি সেন্সাসের যে পুরো ডেটাটা, কত মহিলা কত পুরুষ, কীরকম বাড়ি, কীরকম অ্যাসেট, বাচ্চা কত আছে, সেটা যতক্ষণ না ভালো করে উঠে আসছে গ্রাউন্ড থেকে ততক্ষণ না আমরা এই যে আমাদের পুরো স্কিমের প্ল্যানিং হচ্ছে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে, সেটা আমরা মানে খুব ভালো করে করতে পারব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শনিবার নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর আওতায় নাগরিকত্বের শংসাপত্র বিতরণ উপলক্ষে জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শাসক দপ্তরের আরটিসি হলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সিএএ এর আওতায় নাগরিকত্বের শংসাপত্র প্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্মসূচির সূচনা করেন। এদিন আনুষ্ঠানিকভাবে শংসাপত্র প্রাপ্তদের হাতে ভারতীয় নাগরিকত্বের নথি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সিএএ এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কেও বক্তব্য রাখা হয়। এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল তার বেসিসে যে সিটিজেনশিপ সার্টিফিকেট আমরা দিচ্ছি সেটা নিয়ে আজকে একটা প্রোগ্রাম ছিল। এটা সিএম স্যার নর্থ 24
পরগনা ডিস্ট্রিক্ট থেকে করলেন, আর আমাদেরকে বলা হয়েছিল সিলেক্টেড ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে ভার্চুয়ালি থাকতে বলা হয়েছিল। তো এখানে আমাদের অলরেডি 209 সার্টিফিকেট ডিস্ট্রিবিউটেড, যেটা আগেই হয়ে গেছে। তো তাদেরকে আমরা এখানে ডেকেছিলাম, তাদের মধ্যে অ্যারাউন্ড 100 লোক যারা পেয়ে গেছে তাদেরকে আমরা এখানে থাকতে বলেছিলাম, তো তারা ছিলেন। আর এটা হয়েছিল পোস্টের মাধ্যমে থেকে, মানে যেটা আগে হয়েছিল। অ্যান্ড সার্টিফিকেট ওয়াজ ইস্যুড বাই ডাইরেক্টরেট অফ সেন্সাস, তো সেটা কলকাতা থেকে ইস্যু হয়েছিল। এবার যেটা আমরা শুনছি, হয়তো এই ইস্যুইং অথরিটির পাওয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে চলে আসতে পারে, তারপর থেকে আমরা দেখতে শুরু করবো। বাট এখন যেটা অলরেডি ডিস্ট্রিবিউটেড, ইট ওয়াজ বাই পোস্ট। আজকে আপনারা জানেন সিএ লাগু হয়েছে 31শে ডিসেম্বর 2014 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন, যারা জানেন আপনাদের আর বলার দরকার নেই, ধর্মীয় কারণে যারা সেখানে সংখ্যালঘু যারা বাধ্য হয়েছেন আসতে, তাদেরকে সিএ দেওয়ার যে কাজটা সেটা হচ্ছে। তাদের সিএ যে সার্টিফিকেট সেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আজকে সেই সার্টিফিকেট প্রদান করা ভার্চুয়ালি, কিন্তু এটাকে ডুপ্লিকেট করে মানে অন্য কপি করে সেটাকে দেওয়া হচ্ছে। জলপাইগুড়িতে কতজন হবে আনুমানিক মোটামুটি? এখানে টোটাল 209, হ্যাঁ 88 কত দেখলাম আর কি টোটাল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। অবিরাম বৃষ্টিতে জলপাইগুড়ি শহর জলমগ্ন, পৌর পরিষেবা নিয়ে ক্ষোভ তুঙ্গে, চেয়ারম্যানকে ঘিরে বিতর্ক আরও গভীর। শনিবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে শহরের বিভিন্ন রাস্তাঘাট কার্যত সুইমিং পুলে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পুরাতন পুলিশ লাইন, কদমতলা, 3 নম্বর ঘুমটি, স্টেশন রোড, বেগুনটারি সহ একাধিক এলাকায় জল জমে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। অভিযোগ, 4 মে থেকে জলপাইগুড়ি পুরসভার পরিষেবা কার্যত ভেঙে পড়েছে এবং চেয়ারম্যান নিয়মিত পুরসভায় উপস্থিত থাকছেন না। ইতিমধ্যেই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। এদিকে সম্প্রতি পুরসভার কার্যালয়ের ভেতরে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভের সময় তাকে ডিম ছোড়ার ঘটনাও ঘটেছে, যা শহরের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়া অমৃত জল প্রকল্পে আর্থিক অনিয়ম সহ একাধিক অভিযোগ রয়েছে বলে বিরোধীদের দাবি। তবে এইসব বিতর্কের মধ্যেও তিনি এখনও চেয়ারম্যান পদে বহাল রয়েছেন। অন্যদিকে ভারী বৃষ্টির জেরে মেখলিগঞ্জে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেচ দপ্তরের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গাজলডোবা ও কালীছড়া ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত জল নিকাশির ব্যবস্থা ও স্বাভাবিক পৌর পরিষেবা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এই যে না এবারই দেখলাম প্রথম, জলটা এবার প্রথম দেখলাম। মানে এই জল হলে পরে বাড়ি ঘরে সব ঘরে জল ঢুকে গেছে। এদিকে তো জল হয়তো না, এদিকে জল মানে সব গলিতে জল, বাতাসাগুলিতে জল, এইগুলিতে জল, জলেরগুলিতে জল, সব গলিতে জল। সাধারণত এইগুলিতে তো জল উঠতো না, এগুলো না এটা তো উঠতো না। এইবার মানে রেকর্ড বৃষ্টি, আজকে যে বৃষ্টি আছে সে রেকর্ড বৃষ্টি, মানে এই জল মানে বৃষ্টিতে জলটা পরিমাণটা খুব বেশি হয়েছে। নতুন করে বলা কিছু আছে? কতটা পরিমাণ জলপাইগুড়ি শহরে জল নিয়ে নতুন করে কিছু বলার আছে কি, সেটা আপনি বলুন। আপনাকে আমি প্রশ্ন করতেছি, জলপাইগুড়ি শহরে এই জল নিয়ে নতুন করে কী বলার আছে আপনি নিজে বলুন। আপনার বাড়ি ওই ওয়ার্ডে, আমার বাড়ি ওই ওয়ার্ডে, একই ব্যাপার, কিন্তু দীর্ঘদিন একই সমস্যা। সরকার চেঞ্জ হবে, সরকার আসবে, জল চেঞ্জ হবে না। কতটা জল উঠেছে আজকে? আমার এই তো হাঁটুর উপরে জল, থোড়া বন্ধ জল আমার গলিতে। অন্য গলিতে তো জল হয় না, আজকে উঠছে। এই বছর উঠছে, কী করা যাবে? প্রশাসন, জলপাইগুড়িতে প্রশাসন বোর্ড বলে, পৌরসভা বলে কোনো জিনিস আছে বলো? জলপাইগুড়ি পৌরসভা ঠিকঠাক আছে, জল থাকতো না। জলপাইগুড়ি পৌরসভা ঠিকঠাক কাজ করতো, তাহলে এই জল কোনোদিন থাকতো না। এটা মানে বলার মতো কিছু নেই। কিন্তু এই গলি তো জল হয় না, এই গলির জল আজকে এত জল? আজকে জলটা বৃষ্টিটা বেশি পড়ছে, নালাটা ক্লিয়ার নাই, এর জন্য। কতটা জল উঠেছে আজকে 1 হাঁটু জল উঠে গেছে রাস্তায়। আর অন্য গলিতে তো অন্য ওয়ার্ডে তো প্রচণ্ড। কি মনে হয় এই জলটা কি হওয়া উচিত ছিল?
এই জলটা তো সব ময়লা জল আসতেছে চারিদিক দিয়ে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সকাল থেকে টানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা। নিকাশি নালা উপচে জল রাস্তায় উঠে এসেছে, ফলে কোথাও কোথাও রাস্তা আর জলাশয়ের মধ্যে পার্থক্য করাই কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন পান্ডাপাড়া, মহামায়াপাড়া, কদমতলা, নয়াবস্তি, স্টেশন রোড সহ একাধিক এলাকার বাসিন্দারা। জল জমে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে পুরসভার নিকাশি ব্যবস্থা ও পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সেচ দফতরের কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, ভোর থেকে সকাল 8টা পর্যন্ত জলপাইগুড়িতে 95.10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি তিস্তা ও করলা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। পরিস্থিতির দিকে নজর রেখে মেখলিগঞ্জ এলাকায় তিস্তা নদীর জন্য হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর। অল্প বৃষ্টি হলে 1 ঘন্টা বৃষ্টি হলে পুরো জল জমে যায় এখানে, এটা বিরাট সমস্যা একটা। পুরো গলিগুলোতেও জল হয়ে যায়, রাস্তাতেও জল হয়ে যায়, আর গাড়িগুলো যেইভাবে যায় তাতে খুবই সমস্যা হয়। কোনটা রাস্তা বোঝা যায় না, একটা অ্যাক্সিডেন্টও হতে পারে। আর পুরোই তাই, কোনটা নদীর মতনই তো, রাস্তাও বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। মানে আমরা এই 1 ঘন্টা বৃষ্টিতে মানে ঝুঁকি নিয়ে বেরোই, পুরো তার বাড়িতে বসে থাকা যায় না। কারণ এটা তো আজকের সমস্যা না, এটা দীর্ঘদিনের সমস্যা। সবচেয়ে বড় সমস্যা 1 ঘন্টা বৃষ্টিতে পুরো জলটা জমে যায়। এটা খুবই মানে দ্রুত তৎপরতার সঙ্গে কাজটা করা ভীষণভাবে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে জেলা কংগ্রেসের বিশেষ সভা, সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে 4 ইস্যুতে জোর। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর বিরোধী শক্তি হিসেবে নিজেদের ভূমিকা আরও সুসংহত করার লক্ষ্যে শনিবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে জেলা কংগ্রেসের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল গুন্ডা দমন আইন, এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তাদের সমস্যা ও করণীয়, ককরোচ জনতা পার্টির ভূমিকা এবং কংগ্রেসে যোগদানের প্রাসঙ্গিকতা। জেলা কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভার কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়েও মতবিনিময় হয়। এদিন সভার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে একাধিক নেতা কর্মীর কংগ্রেসে যোগদান। জেলা নেতৃত্বের দাবি, এই যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং আগামী দিনে জনসংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 26-এর বিধানসভা নির্বাচনের পরে রাজনীতির প্রাসঙ্গিকতা বদলে গেছে সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়েই। লড়াইটা বিরোধী হিসাবে আমাদের সাথেই শাসক দলের হবে, সারা ভারতবর্ষে তাই। মূলত আমাদের আসল কথা, আজকের সভাটা কোনো হঠাৎ করে সভা না। গত 6 জুলাই জেলা কমিটির যে সভা হয় তাতে সিদ্ধান্ত হয় একটা আলোচনা সভা হবে 4টি প্রসঙ্গ: গুন্ডা দমন আইন, এসআইআর ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করেছেন তাদের নাম ওঠানো প্রসঙ্গে, কংগ্রেসে যোগদানে, জাতীয় কংগ্রেসে যোগদানের প্রাসঙ্গিকতা নিয়ে, এবং ককরোচ জনতা পার্টির যে আন্দোলন হয়েছে সেইখানে কি অবস্থা দাঁড়ায় সেটা নিয়ে, মানে কি রাজনৈতিক বিশ্লেষণ সেটার উপরে। তো কর্মীদেরকে বিশেষভাবে বার্তা দেওয়ার জন্য এবং অবস্থা জানান দেওয়ার জন্য কিছু প্রতীকী, সকলকে তো সম্ভব নয় সবার মধ্যে প্রতীকী যোগদান করিয়ে দিয়ে আমরা এই সভা সম্পন্ন করব। আচ্ছা, কি মনে হয় এই সভার মাধ্যমে আগামী দিনে কোনো কর্মসূচি কি নেবেন আপনি? সেটা তো সময় কথা বলবো। আচ্ছা, ঠিক। আর আগামী দিনে কি অনেক শোনা যাচ্ছে আপনাদের দলে অনেকেই যোগদান করতে আসবে, এই বিষয়ে কিছু করছে, যোগদান করছে, অনেক কিছু মেনে করতে হচ্ছে। যারা পুরনো মানুষরা ছিল, অনেক কষ্টে করেছে রাজনীতি, অর্থ কষ্টে, লোক কষ্টে, তাদের মতামতকে উপেক্ষা করে করা যায় না। তো তাদেরকে কনফিডেন্সে নিয়ে একটা ব্রিজ তৈরি করে, মেন্টাল ব্রিজ তৈরি করে, মানসিকভাবে তাদের সাথে একাত্ম হয়ে আমাদের দলকে মেনে চলে যাতে কাজ করে সেরকম পরিস্থিতি তৈরি করে যোগদানটা সম্পন্ন করা হবে। আরও অনেক মানুষ যোগ করবে ক্রমাগত যতদিন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে জলপাইগুড়িতে WBMSRU এর প্রচার অভিযান। শ্রমিক স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় সরকারের শ্রমনীতি ও শ্রম সংক্রান্ত বিভিন্ন নীতির প্রতিবাদে শনিবার জলপাইগুড়িতে প্রচার কর্মসূচি পালন করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং ও প্রচারের মাধ্যমে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়। সংগঠনের দাবি, সেলস প্রমোশন কর্মীদের পূর্বের অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে এবং কোনোভাবেই তা খর্ব করা যাবে না। পাশাপাশি চুক্তিভিত্তিক নিয়োগের পরিবর্তে স্থায়ী নিয়োগ নিশ্চিত করা, সেলস প্রমোশন কর্মীদের জন্য নির্দিষ্ট কর্মঘণ্টা চালু করা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত সেলস প্রমোশন কর্মীদের জন্য প্রয়োজনীয় নীতি প্রণয়নের দাবিও জানানো হয়। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থানের নিরাপত্তা এবং কর্মপরিবেশের উন্নয়নের দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচির অংশ হিসেবেই এই প্রচার অভিযানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের কাছে প্রথম ডিমান্ডটা হচ্ছে আজকে যে 4টা শ্রম কোড আজকে কেন্দ্রীয় সরকার বলবৎ করেছে সারা ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবঙ্গে, সেই আজকে আমাদের দাবি হচ্ছে আমাদের এই 4টা শ্রম কোডে আমাদের সেলস প্রমোশন এমপ্লয়ীদের যে আজকে পূর্বের যে আজকে অধিকারগুলো ছিল সেগুলো কোনোভাবেই খর্ব করা চলবে না। সেকেন্ড দাবি হচ্ছে আজকে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট। সারা ভারতবর্ষে আজকে যেটা নিয়ে আজকে বেকার সমস্যা নিয়ে আজকে বিভিন্নভাবে লড়াই আন্দোলন হচ্ছে, সেই জায়গাটা দাঁড়িয়ে এবং আজকে নতুন প্রজন্মের আজকে ভবিষ্যৎ নিয়ে সেই জায়গাটা দাঁড়িয়ে এই 4টা শ্রম কোডের মধ্যে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টকে আইনি স্বীকৃতি দেওয়া হচ্ছে এই কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে আমরা একটা কথাই বলতে চাই যে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট কোনোভাবেই আমরা মানব না এবং সেই জায়গাটাতে যাতে আজকে চুক্তিভিত্তিক কোনো চাকরি না হয়, আজকে যাতে আজকে উপযুক্ত উচ্চ বয়সের যেই জায়গাটাতে একটা মানে পার্মানেন্ট চাকরি আজকে একটা ছেলে বা মেয়ে যখন জয়েন করছে সে আজকে সেটা পায়। এবং তার পাশাপাশি আজকে ওষুধের ওপরে 12% এবং 18% হারে জিএসটি নেওয়া হতো এবং পরবর্তীকালে 5% জিএসটি নেওয়ার পরে আজকে ওষুধের দাম কিন্তু কমেনি। ওষুধের দাম কমা উচিত ছিল, কিন্তু ওষুধের দাম প্রতিনিয়ত আজকে কোম্পানিগুলো মিনিমাম 10% থেকে 15% হারে ওষুধের দাম বৃদ্ধি করছে, যার ফলে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে প্রান্তিক স্তরের মানুষ। এই জায়গাটাতে আমাদের সামাজিক একটা দাবি যাতে আজকে ওষুধের ওপরে শূন্য জিএসটি করা হয় এবং ওষুধের সুলভ মূল্যে যাতে মানুষ আজকে গুণমান সম্পন্ন ওষুধ আজকে মানুষ বাজারজাত বা আজকে সাধারণ মানুষ, গরিব মানুষ কিনতে পারে। এবং এর পাশাপাশি আজকে আমাদের আরেকটি ডিমান্ড, যে ডিমান্ডটা হচ্ছে আজকে আমাদের বহু জায়গায় আজকে বেসরকারি হসপিটাল, ইনস্টিটিউশন এবং যেই জায়গাগুলোতে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করে থাকে সেখানে আজকে কেন্দ্রীয় সরকার বিভিন্ন নোটিফিকেশন দিয়ে আজকে সেখানে প্রবেশে বাধা দিচ্ছে। কিন্তু আজকে ভারতবর্ষের সংবিধানে আজকে 1948 সালে কসমেটিক অ্যান্ড ড্রাগ এবং ফার্মাসিউটিক্যাল অ্যাক্ট 1949 সেই সংবিধানে লেখা আছে আজকে যেখানে আজকে যারা সেলস প্রমোশন এমপ্লয়ি বা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা সায়েন্টিফিক প্রেজেন্টেশন ডাক্তারদের কাছে করে থাকে সেখানে বিনা বাধায় আজকে তারা সেখানে প্রবেশ করতে পারে। হ্যাঁ, সেই জায়গাটা দাঁড়িয়ে যেখানে পেশেন্টের যাতে কোনো অসুবিধা না হয় আফটার পেশেন্ট বা ওপিডিতে পেশেন্ট শেষ হয়ে যাওয়ার পরে যাতে ডাক্তারদের সাথে আমরা মিট করতে পারি বা আজকে আমরা গুণমান জাতীয় জায়গাটা ওষুধের প্রেজেন্টেশন বা গুণমান জায়গাটা তার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক তুলতে পারি, সেই জায়গাটাতে যাতে আজকে আমাদের এই বাধা থেকে আমাদের মুক্ত করে। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা বিভিন্ন জায়গায় আজকে সাধারণ মানুষে আমাদের তো আজকে সাধারণ মানুষের মধ্যে এই দাবিগুলো আমাদের যেমন 4টা দাবি নিজস্ব এবং তার পাশাপাশি আজকে যে সামাজিক যে আজকে ওষুধের উপরে দাবি নিয়ে আজকে আমরা জলপাইগুড়ি পরিক্রমা করব এই জ্যাঠা পরিকল্পনা এই কর্মসূচি হিসাবে। আমরা সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বালিহাঁসের পরিবার, জলপাইগুড়িতে উদ্ধার 6 শাবক। টানা ভারী বৃষ্টির জেরে জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা প্লাবিত হয়েছে। শহরের শেষপাতি এলাকায় নিকাশি নালার জলে ভেসে আসে 6টি বালিহাঁসের শাবক। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শাবকগুলিকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির জেরে জলস্তর বেড়ে যাওয়ায় শাবকগুলি নালার স্রোতে ভেসে আসে। খবর পেয়ে এলাকার বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন এবং শাবকগুলিকে নিরাপদে নিয়ে আসেন। পরে বন দপ্তরের হাতে শাবকগুলিকে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
হ্যাঁ, কি হয়েছে বলুন তো? এই যে আজকে জল বেশি হওয়াতে কন্ডাপাড়া রোডে তখন বালিহাঁসের দুটা বড় বালিহাঁস আর তার বাচ্চা 6-7টা ছিল, তার মধ্যে এখন 6টা দেখা যাচ্ছে, সেগুলো চলে আসছে জলের ইসেতে। এখন আমরা ওগুলোকে রেস্কিউ করে যেন ভেসে না যায় তার জন্য আমরা এই যে ছাড়লাম এখন সামনে, এখন ওর মা করবে। আপনারা পাহারাও দিচ্ছিলেন? পাহারা দিচ্ছিলাম, নাহলে দুটা ছেলে আসছিল, ওরা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমরা সবাই মিলে ওই পাহারা দিয়ে যেন মায়ের সাথেই থাকতে পারে বাচ্চাগুলোকে, ওই জন্য রাখা হয়েছে। ড্রেন থেকে কি পাওয়া গেল এবং আপনারা পাহারাও দিচ্ছিলেন? অনেকক্ষণ ধরে পাহারা দিচ্ছিলাম, বালি আসছিল, ফোনও করা হয়েছে, কেউ আসেনি এখনো নিতে। তারপরে কিছু নিয়ে সাইডে রেখে দেওয়া হলো। আপনারা কি রেস্কিউ করলেন? আমরা রেস্কিউ করলাম, করে সাইডে রেখে দিলাম। বলছি কি কটা বাচ্চা কি ছিল? 6টা বাচ্চা ছিল, মা ছিল। কেমন লাগলো এই রেস্কিউ করে ছেড়ে দিলেন? যেই কাজটা অন্য কারো যাদের করার কথা তারা করলো না, আমরা করলাম। তারা করলে হয়তো আরও বেশি খুশি হতাম। আপনারা নিজেরাই পাহারা দিলেন? আমরা নিজেরাই পাহারা দিলাম, পাড়ার সকলে মিলে? পাড়ার সকলে মিলে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। আঠেরোই আগস্ট থেকে শুরু বৈকুণ্ঠপুর রাজবাড়ির 517 বছরের ঐতিহ্যবাহী মনসা পুজো ও মেলা। আগামী 18ই আগস্ট থেকে শুরু হচ্ছে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো। ইতিমধ্যেই রাজবাড়ি চত্বরে পুজো ও মেলাকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। এবছর বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রাচীন মনসা পুজো 517 বছরে পদার্পণ করছে, যা উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে পরিচিত। বর্তমানে মন্দিরে মনসা দেবীর প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু রঙের কাজ বাকি। 18 থেকে 20 আগস্ট পর্যন্ত চলবে পুজোর মূল অনুষ্ঠান। পাশাপাশি 18ই আগস্ট থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী রাজবাড়ির মেলা চলবে 24শে আগস্ট পর্যন্ত। পুজোর অন্যতম প্রধান আকর্ষণ বহু প্রাচীন বিশ্বহরি গান। প্রতি বছরের মতো এবারও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বহরি গানের দল অংশ নেবে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও নবদ্বীপ, কৃষ্ণনগর, বিহার ও অসম থেকে বহু ব্যবসায়ী মেলায় দোকান নিয়ে আসবেন। ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে নাগরদোলা সহ বিভিন্ন বিনোদনের আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে এবং দূরদূরান্ত থেকে দোকানিরা আসতে শুরু করেছেন। রাজপুরোহিত শিবু ঘোষাল জানান, রথযাত্রার দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে মনসা পুজোর সূচনা হয়। শতাব্দী প্রাচীন এই ধর্মীয় অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে বৈকুণ্ঠপুর রাজবাড়ি চত্বরে। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পূজা অতি প্রাচীন পুজো। এই পুজো এবার 517 বছর। এই পুজো হচ্ছে আমাদের রথযাত্রার দিন কাঠাম পুজো করে মনসা দেবীর শুভারম্ভ কাজ শুরু হয়। এখন মাটির কাজ প্রায় শেষের দিকেই। আর হচ্ছে এই পুজোকে কেন্দ্র করে আমাদের হচ্ছে, যেহেতু এটা হচ্ছে শ্রাবণ সংক্রান্তিতে হয়, ইংরাজির 18ই আগস্ট মনসা পুজো পড়েছে। এই পুজো চলবে 18, 19, 20 3 দিন পুজো। এই পুজোকে কেন্দ্র করে আমাদের এখানে মেলা এবং বিশ্বহরি গান হয়। সেটা হচ্ছে 18 থেকে 24 তারিখ অবধি এই 6 দিন এখানে মনসা পূজা এবং গান মেলা চলবে। এই মেলায় দূর দূরান্ত থেকে বহু লোকেরা আসে, যেমন আমাদের উত্তরবঙ্গ থেকে এবং আমাদের হচ্ছে পার্শ্ববর্তী কৃষ্ণনগর, নবদ্বীপ, দক্ষিণবঙ্গের থেকেও আসে। তাছাড়া বিহার এবং আসাম থেকেও প্রচুর দোকানদাররা এই মেলাতে দোকান করেন। আর এখানে হচ্ছে এই মন্দিরে হচ্ছে আমাদের বাৎসরিক পুজো হয়। রাজবাড়ির যে পুকুর পাড় আছে সেই পুকুর পাড়ে আমাদের নিত্য পূজিতা মনসা মন্দিরের মূর্তি আসে, সেখানেও শ্রাবণ সংক্রান্তিতেই পুজো হবে। এবং এই পুজো হচ্ছে আমাদের মনসা দেবী, এখানে অষ্টনাগের পুজো হয়। এখানে মা মনসা দেবী অষ্টদেবী রূপে পুজো হয় এবং সাথে থাকে অষ্টনাগ, অনন্ত, বাসুকী, পদ্মা, মহাপদ্মা, কুলির, কর্কট, শঙ্খ। এবং মনসা দেবীর সাথে তার বোন নেতিরও এখানে পুজো হয়। এখানে স্বামী জরৎকারুমুনি এবং বেহুলা লক্ষ্মীন্দার, গদাগদনী সবারই এখানে আলাদা আলাদা করে পুজো হয়। মেলা কদিন চলবে? মেলা হচ্ছে 6 দিন চলবে, 18 তারিখ থেকে 24 তারিখ অবধি। পুজোর বিশেষ কোনো নিয়ম রয়েছে এই মনসা পুজোর? এই পুজোর হচ্ছে বিশেষত্ব এখানে হচ্ছে বিশ্বহরি গান, যেই গান হচ্ছে আমাদের পাহাড়পুরের হরি এবং হচ্ছে হরি রায় এবং হচ্ছে বীরেশ্বর রায় দলপতি, তাদের ইয়েতেই, যেমন ময়নাগুড়ি, রাজারহাট এবং হলদিবাড়ির থেকে বহু লোকজনরা এসে পালা করে তারা গান করে। এই মনসা পুজোর হচ্ছে বিশেষত্ব বিশ্বহরি গান। এবং মা মনসা দেবীর যেমন এখানে আমিষ ভোগ দিয়ে যেমন মাকে পুজো দেওয়া হয়, ফলমূল এবং মায়ের হচ্ছে দুধকলা দিয়ে এখানে মায়ের পুজো দেওয়া হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে স্বগণনা আর জনশুমারি 2027-এর শুভ সূচনা, পরিকল্পনা প্রণয়নে তথ্যের গুরুত্বের উপরে জোর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের দাপট, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় সতর্কতা। অবিরাম বৃষ্টিতে জলপাইগুড়ি শহর জলমগ্ন, পৌর পরিষেবা ঘিরে ক্ষোভ তুঙ্গে, চেয়ারম্যানকে ঘিরে বিতর্ক আরও গভীর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।